নমস্কার, আপনাদের বেঙ্গল ফ্যাক্টসে স্বাগত। আজকে বেঙ্গল ফ্যাক্টসের দর্শকদের এক গল্প শোনাবো। সনাতনীদের আবেগ হলো রাম মন্দির। যে রাম মন্দিরকে কেন্দ্র করে মানুষের একটা আবেগ কাজ করে, আর সেই রাম মন্দিরের গল্পই আজ আপনাদের শোনাবো। রাম মন্দির গেছিলেন যিনি, তাকে আমরা পেয়েছি অধ্যাপক তন্ময় পণ্ডিতকে। তন্ময়দা, আপনাকে স্বাগত। নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আমি ওনার কাছ থেকেই শুনবো, এই যে রাম মন্দির আপনি গেলেন, ঠিক এই রাম মন্দির যাওয়ার অভিজ্ঞতা, আপনি কি একাই গেছিলেন রাম মন্দির? না, একা যাইনি। রাম মন্দির আমরা একটা দল গিয়েছিলাম। সে এক দারুণ অভিজ্ঞতা আর কি। মানে হাওড়া স্টেশন থেকে আমাদের আস্থা স্পেশাল ট্রেনে চড়ে যারা রামের অনুরাগী বা ভক্ত, এরকম একদল মানুষ পুরো ট্রেনটা জুড়ে আমরা গেছিলাম। অযোধ্যা স্টেশনে নেমেছিলাম। সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, কি বলবো। এই যে রাম মন্দির গেলেন, এই রাম মন্দির যাওয়ার সময় কি কি জিনিস দেখলেন, কি কি বিষয় দেখলেন? আপনি আমাদের বেঙ্গল ফ্যাক্টসের দর্শক। আমি প্রথমে যাওয়াটা বলি, কারণ আমাদেরকে যেভাবে ওই আস্থা স্পেশাল ট্রেনে নিয়ে যাওয়া হলো, নিজেরা তো একদম ভিআইপি মানে আপ্যায়ন যেভাবে করা হয় সেভাবে। আমরা সাধারণ মানুষ হিসেবে সকলেই গেছিলাম। সেখানে ধরুন কারা যাচ্ছে, শিক্ষক রয়েছেন, অধ্যাপক রয়েছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এনারাও যেমন আছেন, তেমনি একেবারে শ্রমজীবী মানুষ, কৃষক, যারা খেটে খাওয়া মানুষ, তারাও যাচ্ছে সব একই ভাবে। প্রত্যেকটা কামরা খুব সুসজ্জিত। একেবারে সাধারণত এক্সপ্রেস ট্রেনেও অত ভালো মানে পরিষেবা থাকে না, নিট অ্যান্ড ক্লিন। এবং হাওড়া স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা দেখছিলাম সেখানে আর আমাদের কোন প্ল্যাটফর্মে যেতে হবে সেটা বলে দিতে হলো না, কারণ অলরেডি ঢাক ঢোল বাজছে, শ্রীরামের নামে ধ্বনি উঠছে, অনেকে নৃত্য করছেন আনন্দে। তারিখটা ঠিক কখন? তারিখটা আমরা জানেন যে 22শে জানুয়ারি 2024 রাম মন্দির প্রতিষ্ঠা হলো। আমরা গিয়েছিলাম তারপরে সেই সময় তার ঠিক 10 দিন পরে। আচ্ছা, একদম সময় ওই 2রা ফেব্রুয়ারি সম্ভবত তারিখটা ছিল 2024। আচ্ছা, তারপর তারপর একটা পুরো স্টেশন যেন শ্রীরামের মানে ধ্বনিতে এক মুখরিত। সেখানে ঢাক ঢোল বাজছে, অনেকে গৈরিক ধ্বজ নিয়ে নৃত্য করছেন। এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি প্রথমে যে কামরাটাতে উঠলাম, সেই কামরাতে পুরো আমি একা। আচ্ছা, পুরো কম্পার্টমেন্টটা মনে হলো যে তাহলে পুরো একা কম্পার্টমেন্টে মোটামুটি রিজার্ভ ট্রেনে কখনো যায়নি। অত্যন্ত কম টাকা নেওয়া হয়েছিল, মানে যাওয়া আসা রিটার্ন মাত্র 1300 টাকা। তার মধ্যে খাওয়া দাওয়া থেকে ওই থাকা, লজিং, ফুডিং সব। সেখানে আমরা গেলাম, আর আমি একা পুরো বর্ধমান অব্দি একা গেছি। বর্ধমান স্টেশনে ট্রেন থামতে না থামতে আবার সেই জয় শ্রীরাম ধ্বনি। অন্যান্য কামরাগুলোতে আগে থেকেই লোকজন ছিল। তো বর্ধমান স্টেশনে আরো অনেক যারা অযোধ্যা যাত্রী তারা উঠলেন, এবং ওঠার সঙ্গে সঙ্গে তাদেরকে ফুল ছুঁড়ে একেবারে অভ্যর্থনা করা হচ্ছে, যেন পুষ্প বৃষ্টি হচ্ছে সারা ট্রেন জুড়ে। সবাই জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে, মানে জয় শ্রীরাম ধ্বনি মানে একটা আলাদা শিহরণ। একদম একদম। তারপর একটা বুঝতেই পারছেন, একটা রোমাঞ্চ হচ্ছে যে অযোধ্যার পথে চলেছি। মানে যে বহু একটা মানুষের, মানে সনাতনীদের একটা বহু অপেক্ষার পর এই যে রাম মন্দির, এটা সত্যি সনাতনী ভাবাবেগের একটা, বলা যায় এটা আবেগ সনাতনীদের কাছে। কারণ যে রাম মন্দির দীর্ঘদিন ধরে, যে রাম মন্দির নির্মাণ হয়নি, সেই রাম মন্দির প্রতিষ্ঠা হলো, এবং সনাতনীদের কাছে একটা কি বলবো, একটা হিন্দু আবেগ, এবং সনাতনীদের যে আবেগ, সেই আবেগটা আরো পরিস্ফুটিত হলো আর কি, সেই বিষয়টা। এটা তো একটা বিরাট ভাবাবেগ। রাম মন্দির আন্দোলন তো একদিনে সংগঠিত হয়নি, এর পিছনে অনেকে আপনারা জানেন আত্মত্যাগ করেছেন। এবং তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্ট তাদের সহায়তায় এটাও প্রমাণ করেছে যে ওই জায়গাতে রাম মন্দির ছিল। এবং আমাদের সঙ্গে যারা যাচ্ছিলেন অনেক কর সেবক ছিলেন, যারা ওই রাম মন্দির আন্দোলনে প্রত্যক্ষভাবে দীর্ঘ প্রতীক্ষার পর এই রাম মন্দির একদম। এবং যারা যাচ্ছেন অনেকে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে মানুষও ছিল, অনেক বিভিন্ন রাজনৈতিক দলের লোকও ছিল, যারা বিভিন্ন দলমত নির্বিশেষে এটা কিন্তু এই যাত্রাটা হয়েছিল। তারপর সেখানে গিয়ে কি উপলব্ধি করলে? উপলব্ধি যাওয়াটা একটু বলে নি। এবার আমরা বর্ধমানে গেলাম, বর্ধমানে প্রায় মিনিট 10 থামা হলো। শুনলাম যে বর্ধমানেও নাকি ওই হাওড়ার মতোই
ওরকম মানে বাদ্য ভাণ্ড করে মানুষ জয়ধ্বনি দিচ্ছেন। আচ্ছা, তারপরে বর্ধমানে কিছু যাত্রী উঠলো, আবার দুর্গাপুর এসে পৌঁছালো ট্রেন। দুর্গাপুরে দেখলাম সিউড়ি বা বীরভূম এই অঞ্চলের মানুষ, দুর্গাপুরের প্রচুর মানুষ যারা বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত, বিভিন্ন সমিতিতে যুক্ত, অনেক ছাত্রছাত্রী, এরা সব উঠে এলো। সেখানে কয়েকটি কচিকাঁচা ছাত্রছাত্রী স্কুলে পড়ে, 11-12 পড়ে, তাদের সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেল। আমরা সারা রাস্তা গান গাইতে গাইতে যাচ্ছি। ওই ট্রেনটা কি ওই রাম মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছিল? একদম। আচ্ছা আচ্ছা। মাঝখানে শুধু আমার যতদূর মনে পড়ে ওই দুর্গাপুরে থেমেছে, আসানসোলে থেমেছে, তারপরে ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও থামেনি। তারপরে এমনি ওই জল টল ভরার জন্য ট্রেন যেমন থামতে হয়, বিহারের কয়েকটা জায়গায় থামলো, এবং লাস্টে কাশী বিশ্বনাথ মানে বারাণসীতে প্রায় 20 মিনিট থেমেছিল। আচ্ছা, বারাণসী থেকে ডাইরেক্ট একেবারে আমরা বিকেলের দিকে, পরের দিন বিকেলের দিকে আমরা ঠিক রাম জন্মভূমিতে মানে পৌঁছালাম। তারপর কি হলো? দেখুন, সেই মুহূর্তে উনি রাম জন্মভূমিতে পৌঁছানোর পর রাস্তায় যেতে যেতে আমাদের সঙ্গে একজন বর্ধমান আশ্রমের, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ ছিলেন, উনি আমার পূর্ব পরিচিত, ওনাকে চিনে ফেললাম। উনি তো ভজন শুরু করলেন। তারপরে একটি নিশা মন্ডল বলে একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। সেই মেয়েটিও যাচ্ছে শ্রীরামচন্দ্রের মানে খুব ভক্ত, এবং ওরা এত সুন্দর কয়েকটি ভজন গাইছিল, মানে আমার এখনো মনে আছে। পুরো দলটার সঙ্গে আমার এখনো কন্ট্যাক্ট আছে। আমরা একটা গ্রুপই করে নিয়েছি, অযোধ্যা যাত্রী বলে আর কি। আচ্ছা, মানে অযোধ্যা যাওয়ার সাথে সাথে একটা গ্রুপের সাথে পরিচয়, এবং ওরা খুব এক্সাইটেড, মানে যে এই রাম মন্দির দর্শন করতে যাচ্ছে, মানে একবারে স্বতঃস্ফূর্ত ভাবে এটা উঠে আসছে। এবং এত সুন্দর ব্যবস্থাপনায় যারা করেছে, কেন্দ্রীয় সরকারের ট্যুরিজম বিভাগ, বুঝতেই পারছেন, এত সুন্দর ব্যবস্থাপনায় যে একটা সাধারণ মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে, এটা মনে হয় ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি। আচ্ছা, এরপর ওখানে তো পা রাখলেন, তারপরের অনুভূতিটা? হ্যাঁ, কাশী বিশ্বনাথ যেতে যেতে আমরা মানে কাশী বিশ্বনাথের নামে জয়ধ্বনি দিলাম, দাঁড়িয়েও ছিলাম সেই পবিত্র ভূমিতে, যে আগে আমি বারাণসী দর্শন করেছিলাম, এবং গঙ্গার উপর দিয়ে ট্রেন চলে গেল। তারপর থেকেই মনে হলো যে উত্তরপ্রদেশে প্রবেশ করেছি, রামলালার রাজ্যে। এগিয়ে যেতে লাগলাম। এগিয়ে গিয়ে যখন অযোধ্যায় ট্রেন থামছে, তখন তো আমরা টকবক করছি, উত্তেজনায় ফুটছি, কি হবে, কেমন দেখবো। স্টেশন থেকে এমন কিছু মনে হলো না, স্টেশন আর 5টা স্টেশনের মতোই। তবে স্টেশনে জোর কদমে ডেভেলপমেন্ট চলছে। স্টেশন থেকে পা ফেলে ফেলে আমরা ওই যে কয়েকটি ছাত্রছাত্রী পেয়েছিলাম, নিশা, এদেরকে নিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছি, তখন বলছে, দাদা এখানে তো নতুন কিছু দেখতে পাচ্ছি না সেরকম কিছু, মানে আর 5টা গ্রামের মতোই মনে হচ্ছে, যে সাধারণ ছোটখাটো একটা পথ দিয়ে। তো মনে হলো যে কোথায় এলাম। তারপরে বুঝলাম যে আমাদের যেখানে থাকার ব্যবস্থা হচ্ছে সেটা এট দ্য আউটস্কার্ট অফ অযোধ্যা, অর্থাৎ অযোধ্যা মূল শহরের থেকে একটু বাইরে। সেটা তীর্থপুরম বলে একটি জায়গা আছে, সেখানে ওই রাম জন্মভূমি কমিটি থেকে একটা বিরাট তাঁবু খাটানো হয়েছে। ছোট ছোট তাঁবু প্রায় একটা বিরাট বড় গ্রাম জুড়ে। আমরা যেমন বলতে পারি সারা কামারপুকুরে আমরা এখন বসে আছি, পুরো কামারপুকুরটা জুড়েই ধরুন এরকম তাঁবু ছোট ছোট খাটানো হয়েছে, নোংর খানা খোলা হয়েছে। মানে ওই এই রাম মন্দির উৎসবকে কেন্দ্র করে কি এগুলো তখন? একদম রাম মন্দিরকে কেন্দ্র করে খোলা হয়েছে। একটা ওই যে উদযাপন হচ্ছে, তারপর যে ছোট ছোট যে এত ভক্ত সমাগম হচ্ছে, আমরা ওই ছোট পথটা দিয়ে যখন প্রায় 10-15 মিনিট হেঁটে যখন মূল পথে গেলাম, তখন বোঝা গেল বিভিন্ন পথ থেকে ওই অযোধ্যা যাত্রীরা আসছে, মাইকে গান বাজছে, বিভিন্ন প্রদেশ থেকে আসছে। তো এক একটা প্রদেশের আলাদা আলাদা ভিলেজ মতো করে দেওয়া হয়েছে, আলাদা আলাদা গেটগুলোর নাম দেওয়া হয়েছে। যে সমস্ত কর সেবক তারা আত্মবলিদান করেছিলেন রাম জন্মভূমি আন্দোলনের জন্য, তাদের নামে ভারী সুন্দর গেট, অস্থায়ী প্রবেশদ্বার করা হয়েছে। সেখানে ঢুকলেই একটা আলাদা সেন্সেশন তৈরি হবে। দলটা আসছিল, ওই দলের সঙ্গে আমরা দল ছুট হয়ে গেলাম, ওদের অন্য জায়গায় পড়েছিল। এবং আমরা তারপর আস্তে আস্তে আমি গিয়েছিলাম একটা অধ্যাপক সংগঠনের সঙ্গে, মানে বিভিন্ন জায়গার অধ্যাপকরা ওখানে ছিল, তাদের সঙ্গেও আমরা তারপর সন্ধ্যের দিকে একটু সব ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যের দিকে বেরোলাম। আমি যেটা দেখতে পেলাম যে ওখানে কিন্তু সময় বেশি নেই, মনটা খারাপ হয়ে গেলাম। ভেবেছিলাম যে কিছুক্ষণ বেশি সময় পাবো, শুনলাম যে আমরা পৌঁছাচ্ছি বিকেল 5টার সময়। তখন ওখানে মানে দিনের আলো একটু ছিল, কিন্তু খুব একটা বেশি নয়। চটপট তৈরি হয়ে বেরোতে হলো। শুনলাম পরের দিন রাত 9টার সময় ট্রেন কিন্তু রিটার্ন জার্নি করবে, তাহলে হাতে বেশি সময় নেই। তো আমরা ওই উত্তম মহারাজ, যিনি বর্ধমান থেকে আসছিলেন, ওনার নেতৃত্বে আমরা এগিয়ে গেলাম প্রথমে সরজু নদী দর্শন করার জন্য। সেখানে সেই আপনারা জানেন রামায়ণে বর্ণিত নদী সরয়ু নদী, সেই পবিত্র নদী, যেখানে শ্রীরামচন্দ্র একদিন স্নান করতেন, এবং তার ধারগুলোতে যে অযোধ্যার এইগুলো রয়েছে, বিভিন্ন দশরথ মহল,
কৌশল্যা মহল এসব রয়েছে, এগুলো আস্তে আস্তে দেখলাম। তো অযোধ্যার এই যে সরজু নদী ওই রাতের অন্ধকারে একটা অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছে দেখছি। এবং সেই প্রাসাদগুলোর চারিদিকে ওই লাইট এন্ড সাউন্ডের যে শো সেখানে হচ্ছে, মানে পুরো রামায়ণকে সেখানে কিন্তু ধরা হচ্ছে, বুঝতে পারছেন? রামায়ণ পাঠ হচ্ছে সেখানে। রামায়ণ পাঠ শুধু নয়, যেমন টিভিতে রামায়ণ হতো সেইভাবে রামায়ণে বিভিন্ন দৃশ্যকল্প ফুটিয়ে তোলা হচ্ছে। আর ওখানকার মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে মাননীয় ঘটনা, একদম মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ওখানে কি হচ্ছে যে ইন্ডিয়ান হেরিটেজ এটা কেমন ছিল সেই বৈদিক যুগ থেকে সেটা বলা হচ্ছে বিভিন্ন ভাষাতে, হিন্দি এবং ইংরেজিতে। আর তার সঙ্গে সেখানে রামচন্দ্রের যে রামায়ণের ভূমিকা কি ভারতীয় সভ্যতায় সেটা তুলে ধরা হচ্ছে। রামের ছোটবেলা থেকে শুরু করে সেই রাবণ বধ অব্দি কাহিনী, সীতার পাতাল প্রবেশ বা সীতার যে কিভাবে জন্ম হলো, এইসব কাহিনীগুলো এত সুন্দর দেওয়া হচ্ছে। তো আমরা তো অত সময় ছিল না, তবুও আমরা যতটুকু দেখতে পেলাম, কিছু ভিডিও করছি, কিন্তু মনে হচ্ছে যে ভিডিও করে কি করব, ছবি তুলে কি করব, আগে নিজের চোখ দিয়ে এই মানে সমারোহটা দেখে নিই আর কি। আর তারপর আমরা ওই পূর্ণ পাবন যে নদীতে হাত দিয়ে স্পর্শ করলাম সেই জল, একটা শিহরণ হতে লাগলো। তারপরে আমরা চলে গেলাম একটু এগিয়ে, সেখানে একটা লতা মঙ্গেশকর চোক বলে আছে, চটি আর কি। সেখানে বিরাট বড় সরস্বতীর মূর্তি আর একটা বিরাট বিনার মতো করা আছে। প্রচুর লোক বিভিন্ন রাস্তা থেকে আসছে, জয় শ্রীরাম ধ্বনি, শ্রীরামের নামে গান বাজছে, ভজন বাজছে, একটার পর একটা। আমরা ঠিক করলাম তাহলে এরপর কোথায় যাওয়া যায়। অনেকে বললো যে আগে হনুমানগড়ি এটা দর্শন করতে হয়, তারপরে শ্রীরামচন্দ্রের যে দরবার সেটা আমরা দর্শন করবো, মানে যেটা রাম মন্দির। তো হনুমানগড়িতে আমরা উঠছিলাম, অনেকগুলো স্টেপ ছিল, প্রচুর, প্রায় 200-র বেশি, ভুলে গেছি সংখ্যাটা। এবং অনেকে বলেন যে হনুমানগড়িতে নাকি এখনো হনুমানজি স্বয়ং উপস্থিত থাকেন এবং তিনি কিন্তু অযোধ্যার নগরপালের মতন। হনুমানগড়িতে কি দেখলেন? হ্যাঁ, হনুমানগড়িতে দেখছি একেবারে জনস্রোত চলেছে, 200 সিঁড়ি ভাঙতে হবে, আর সেরকম জনস্রোত। যত মাঝামাঝি গিয়ে ভাবছি যে নামতে পারবো, তো নিচের দিকে তাকাচ্ছি, নামার কোনো সিঁড়ি নেই, মানে এগিয়ে যেতেই হবে। সেখানে বহু কষ্টে এক ঝলক হনুমানজিকে দর্শন করলাম। নেমে আসার পথে দেখলাম বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কিছু লাড্ডু কিনলাম। তারপর এই জাতীয় টুপিগুলো বিক্রি হচ্ছিল, গত বছর কিনেছি জয় শ্রীরাম লেখা টুপি, বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। খুব মানে অল্প টাকায় ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে, আর সারা মানে জুড়ে একটা আনন্দের ব্যাপার চলছে অযোধ্যায়। তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে দেখলাম যে কোনো যানবাহন করব না, হেঁটে ওই পুণ্য মাটিকে আমরা একটু ছুঁয়ে ছুঁয়ে যাব। ওই গিয়ে দেখলাম যে ঠিক রাম মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হলাম। বিরাট বিরাট তরুণদ্বার, হ্যাঁ, সেই তরুণদ্বার কোনোটা সুগ্রীবের নামে একটা কেল্লা চোখে পড়লো, আর তরুণদ্বারে সুন্দর একেবারে রাস্তায় কার্পেটের মতো পেতে দেওয়া হয়েছে। মূল প্রবেশদ্বার থেকে কিন্তু প্রায় আপনাকে 1/2 কিলোমিটারের উপর হাঁটতে হবে এবং ওই মন্দিরে প্রবেশ করতে গেলে। তো আমরা 2-4 জন, অনেকে হাঁটতে পারছে না, তবুও তাদের ধরে ধরে আমরা নিয়ে গেলাম। নিয়ে গিয়ে সেদিন যখন গেছি তার আধ ঘন্টা পরে মন্দির বন্ধ হবে, প্রায় ছোটাছুটি করে ওখানে সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু একেবারে হাই সিকিউরিটি জোন, কোনো অসুবিধা নেই। আমরা দেখলাম একটা সেই যে আপনারা টিভিতে দেখেছেন যে বিরাট বড় ধূপ জ্বালানো হয়েছে, বিরাট মোমবাতি, এগুলো সব দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রচুর লোক যাচ্ছেন এবং অনেকে ফিরে আসছেন। আচ্ছা, তারপর আমাদের চেকিং হলো, আমরা ব্যাগ পত্র রাখার লকার থেকে শুরু করে এভরিথিং একেবারে ফিট এন্ড, মানে একেবারে খুব সুন্দর ব্যবস্থাপনা। তারপরে গিয়ে আমরা শ্রী রামলালার মন্দিরে, যে পুরো মনে হয় শ্বেত পাথরের তৈরি, সেই মন্দিরে গিয়ে প্রবেশ করে রামলালাকে দর্শন করলাম এবং একটা অদ্ভুত রোমাঞ্চ, একটা শিহরণ, বুঝতেই পাচ্ছেন। যে কি অনুভব করলেন? অনুভব যেটা করলাম যে এখানে যেন রামলালা সত্যি নিজে বিরাজ করছেন, কারণ শুধু তো এটা একটা মন্দির নয়, এটা একটা আবেগ। কারণ যে মন্দির থেকে এক সময় আপনারা জানেন রামায়ণে আছে শ্রী রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল, পরবর্তীকালে ওনার আবার জন্মভূমিতে ফিরে আসতে প্রায় অনেকগুলো শতাব্দী লেগে গেল আর কি। তো তবু উনি ফিরেছেন, কারণ সত্যকে কখনো চেপে রাখা যায় না, আর সত্যের প্রতি একনিষ্ঠ ছিলেন রামলালা।
আর তার যে মূর্তি বসানো হয়েছে সেই মূর্তিটা আপনারা জানেন যে 3টে মূর্তি তৈরি করা হয়েছিল, তার মধ্যে একটা সিলেক্টেড হয়েছে, যে মূর্তিটা একটা অপূর্ব মায়াময় রূপ রয়েছে। আর একটা তিলকের মতো করা, তো আমরা খুব কাছাকাছি দেখতে পাইনি, অনেকটা দূর থেকে দেখলাম, কিন্তু তার মধ্যে ওনার যে বালক রূপটা করে দেওয়া আছে সেটা দেখে আমরা প্রণাম করে ভাবলাম যে আরেকবার দর্শন করি। দূর থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছি, ফটোগ্রাফি তো নট অ্যালাউড স্ট্রিক্টলি। আর তারপর ওখানে কিছুক্ষণ বসে রামলালার কথা চিন্তা করতে লাগলাম। তারপর একটা জায়গা ছিল, সেখানে একটা পাহাড়ের মতো ডাঁই হয়ে প্রচুর মাটি পড়ে আছে। বললো যে এটা পুরনো যে রাম মন্দির ছিল, তখন মাটির যে দাওয়া টাওয়া ছিল সেইখানকার অরিজিনাল মাটি। আমরা কিছু মাটি সেখান থেকে সংগ্রহ করে ওটা ধ্বংস নিয়ে হচ্ছে এসেছিলাম। হ্যাঁ, এবং প্রত্যেককে ওই রাম জন্মভূমি যে পূজা হয়েছিল প্রথম দিন, তার জন্য ফ্রি অফ কস্ট কিছু লাড্ডু দেওয়া হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, লাড্ডুগুলো সুন্দর সুন্দর বক্সে, তখন তো জাস্ট 10 দিন আগে উদ্বোধন হয়েছে আপনারা জানেন, তো সেই লাড্ডু প্রত্যেককে দেওয়া হচ্ছে। আর কিছু কিনতেও পাওয়া যাচ্ছিল প্রসাদ, যতটা সম্ভব আমরা লাড্ডু কিনলাম এবং সেই প্রসাদ নিয়ে আমরা সেদিনের মতো আমাদের ক্যাম্পে ফিরে এলাম। ক্যাম্পে ফিরে এসে তখন রাত 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো আমাদের একজন সঙ্গীর পায়ে চোট লেগেছিল, ওনাকে আমরা একটা অস্থায়ী হাসপাতালে নিয়ে গেলাম, সেখানে সুন্দর চিকিৎসা পরিষেবা। তারপর বিভিন্ন নোংরখানা খোলা হয়েছে, সেখানে কোনো রকম ডাল ভাত এসব খেয়ে আমরা যখন তাঁবুতে গেছি, দেখছি এক আলাদা কমিউনিটি লাইফ। এই যে আপনার রাম মন্দির ঘুরলেন, ঠিক কোনটা এখনো আপনার মনে গেঁথে রয়েছে? মনে গেঁথে রয়েছে, দেখুন এই স্মৃতিটা নিয়ে আমরা বই লিখছি অ্যাকচুয়ালি। ওই মানে আমি একটা পত্রিকাতে লেখা পাঠিয়েছি, এটা আমি এক বাক্যে বলতে পারবো না, বলতে গেলে একটা ছোট ভিডিওতেও বলা সম্ভব নয়। মানে এটা একটা অদ্ভুত একটা স্পিরিচুয়াল অভিজ্ঞতা। আমার উদ্দেশ্য ছিল যে অযোধ্যাকে নতুন করে একটু দেখবো, যে অযোধ্যার সংস্কৃতিকে দেখবো। এবং দেখলাম সারা শহর জুড়ে একটা প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আমি ওখানে অনেক মানুষজনকে জিজ্ঞাসা করলাম যে তারা খুশি কিনা। ওদের মধ্যে দেখলাম অনেক মুসলিম সম্প্রদায়ের লোক, তারাও কিন্তু দোকান দিয়েছে। তারা বলে হ্যাঁ, আমরা এটা হওয়ার জন্য খুব উপকৃত হয়েছি, এবং তারাও বিভিন্ন প্রোডাক্ট, রামচন্দ্রের ছবি এসব বিক্রি করছে। তারা বললো এর পর্যটনের ফলে আমাদের আগামী দিনের একটা ভালো উন্নয়ন হবে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমি কালকে কি করব সেই জন্য যারা আমার সঙ্গে ছিল, একই সঙ্গে আমরা একটা পরপর ছোট ছোট বিছানা, চিন্তা করতে পারেন 50 জন লোক একসঙ্গে শুয়ে আছি। এই একটা কমিউনিটি লাইফ, এটাই তো ভারতবর্ষ। বিভিন্ন প্রদেশ থেকে তারা এসেছেন, বিভিন্ন দিক থেকে এসেছেন, কেউ কাউকে চিনতাম না, অনেক ফোন নাম্বার বিনিময় হচ্ছে। হ্যাঁ, আমার তো মনে হয় এক সময় বলা হয় যে রেলওয়ে মানে ইন্ট্রোডাকশনের ফলে ভারতবর্ষে একটা ইউনিটি স্থাপিত হয়েছিল। এই রাম মন্দির হওয়ার ফলেও কিন্তু আবার যেন নতুন করে ভারতবর্ষের যে সংঘবদ্ধ রূপ, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা নতুন করে উঠে এলো। একদম। আমরা যে রাম মন্দির স্থাপন হয়েছিল 2024-এ 22শে জানুয়ারি, ঠিক তার 1 বছর পর সেই পুরনো স্মৃতি, মানে 1 বছরের যে স্মৃতি, যেটা তন্ময় বাবু দেখেছিলেন, এবং তন্ময় বাবু যে ওখানে রাম মন্দির হবার পর সেই রাম মন্দিরের যে সুন্দর বর্ণনা আমাদের বেঙ্গল ফ্যাক্টসের দর্শকদের শোনালেন, সত্যি গায়ে শিহরণ জাগায়।